জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল ইউকেএম। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলে মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ঢাকার সঙ্গে 16 জেলার ট্রেন যোগাযোগ বন্ধ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুবকদের নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এ সময় সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। Problem solvers. Each one of you has the power to do remarkably. Chancellor of University. পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুরুতেই সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বিএনপির নেতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই মবের মতো ঘটনা বাড়ছে। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, পিআর ব্যবস্থার জন্য এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিআর পদ্ধতি নেই। আমাদের এই দেশের মানুষ এখনো এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে, আমাদের তো সেই পর্যায়ে আসেনি। আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে, বাকশাল হয়েছে, এরশাদের সামরিক আইন হয়েছে। আগামী 15 আগস্ট দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানান রুহুল কবির রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। দেশে 2024 সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে তথ্য উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত 31 পৃষ্ঠার এই প্রতিবেদনে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তা সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থান পায়।
প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ ও এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় এই রিপোর্টে। উল্লেখ করা হয়, হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে এসব মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সিএমএম আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পৃথক ৩ মামলার বাদীদের সাক্ষ্য নেবেন। সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান উপস্থিত ছিলেন। পৃথক ৩ মামলায় শেখ রেহানা, টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা সহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তীর, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা সহ ১৮ এবং রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনা সহ আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল ৯টায় সিরাজগঞ্জে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে তারা এই অবরোধ শুরু করে। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠান ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া নগরবাড়ি মহাসড়কের অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকীয় ক্লাস আয়োজন করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫২.22 মিটার, যা বিপদসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি। তবে সকাল ৯টায় পানি কিছুটা কমে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি মোকাবেলায় ও বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি বাড়ার ফলে ডিমলা উপজেলা এবং জলঢাকা উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ৫টি ইউনিয়নের প্রায় ১৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উজানের ঢল ও অতিবৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে রোপা আউশ, ভুট্টা ও শাকসবজির আবাদ করা প্রায় ২,০০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও বাধাগ্রস্ত হয়েছে। বাজারে নতুন টাকার নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। এই নোটে নতুন করে নকশাও করা হয়েছে, যে বাজারে যে নতুন নোটগুলো এসেছে, এবং প্রথম দফায় বাজারে এসেছে ২০, ৫০ এবং ১,০০০ টাকার নোট। গতকাল বাজারে এসেছে ১০০ টাকার নোট। তো এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের, যেটা আমরা জানতে পেরেছি, এবং গ্রাহকরা জানিয়েছেন এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন টাকা জমা দিতে গেলে মেশিন ১,০০০ টাকার নতুন নোট
চিনছে না। এই বিষয়ে আমরা আরও কিছু জানবো। ভার্চুয়ালি সংযোগ করে নিতে যাচ্ছি এই মুহূর্তে লন্ডন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কারেন্সি টেকনোলজি নির্বাহী পরিচালক এবং কারেন্সি বিশেষজ্ঞ ডক্টর জালাল উদ্দিনকে। ডক্টর জালাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। ডক্টর জালাল, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি যে বাংলাদেশ ব্যাংক তো গতকাল নতুন 100 টাকার নোট বাজারে নিয়ে এসেছে, কিন্তু গ্রাহকদের দেখা যাচ্ছে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, কারণ অনেকে মনে করছে এটা নকল নোট, চিনতে পারছে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে সচেতনতা সৃষ্টির যে একটা প্রয়োজন ছিল, আপনি কি মনে করেন বাংলাদেশ ব্যাংক সেটা সঠিকভাবে করেছে? কারণ আগে তো একটা সচেতন করার একটা উদ্যোগ নিতে হয় নিয়মতান্ত্রিকভাবে, সেটা কি বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যে কারণে গ্রাহকরা বিড়ম্বনায় পড়ছে? আসলে বাংলাদেশ ব্যাংক এই প্রোগ্রামটা ওনারা করেছেন কিনা ওনারাই ঠিক বলতে পারবেন, তবে আমি যতটুকু জানি আমার জানা মতে তেমন কোনো উদ্যোগ ওনারা নেন নাই। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা একান্তভাবে প্রয়োজন, সেটা ওনারা করেন নাই। আমি গতকাল পত্রিকায় দেখলাম নতুন 100 টাকার নোট মার্কেটে আসতেছে। যে কোনো নতুন জিনিসই মার্কেটে আসুক না কেন, সেটার একটা পরিচিতি প্রয়োজন আছে। আপনি যে কোনো ক্ষেত্রেই নতুন জিনিসের পরিচিতি ছাড়া মানুষ তো বুঝতে পারবে না। আর বিশেষ করে টাকার ক্ষেত্রে, টাকা যখন অবমুক্ত হবে তার মিনিমাম অন্তত 2-1 মাসের আগেই এটা প্রচার প্রসার করতে হবে, মানুষকে জানাতে হবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যমে জানাতে হবে। সেটা আমার মনে হয় যতটুকু প্রয়োজন সেটা বলতে হয় নাই। এটা হলো 1 নম্বর কারণ। সেকেন্ডলি, এই টাকাকে জাল বলে চিহ্নিত করার অনেকগুলি কারণ আছে। কারণ টাকার যে অবয়ব, বাহ্যিক যে রূপ এবং টাকার যে সিকিউরিটি ফিচারগুলি, যেমন এখানে উল্লেখ করা আছে কালার শিফটিং, রং পরিবর্তন, এটা একেবারে একটা নকলযোগ্য একটা টেকনোলজি এবং অনেক পুরাতন, 40 বছর পুরান টেকনোলজি। তাই এটা তো আসলে মানুষ রিলাই করতে পারে না। হ্যাঁ, টাকার সবচেয়ে বড় জিনিস হলো একটা টাকার যে অবয়ব, ইন্টারগুলো প্রিন্টের মাধ্যমে টাকার যে একটা শক্ত ভাব আসে, অবয়বটা সুন্দর হয়। সেটা প্লেটের দুর্বলতার কারণে, প্লেট যদি ইনকমপ্লিট থাকে, এটা কোয়ালিফাইড প্লেট না হলে বা ইকুইপড প্লেট না হলে ওই টাকার ভিতরে ওই অবয়বটা সুন্দর আসবে না, টাকার মতন দেখতে ভালো লাগবে না, মনে হবে হালকা হালকা। হ্যাঁ, সুতরাং টাকার যে বাহ্যিক অভাবের কারণেও মানুষ বলে যে এটা জাল টাকা, এটাকে মানুষ আস্তে আনতে পারতেছে না। এবং তার মূল কারণ রয়ে গেছে প্লেট। অ্যাকচুয়ালি একটা প্লেট তৈরি করতে একটা টাকার মিনিমাম 20 মাস 24 মাস লাগে, 20 মাসের নিচে কোনো, ওয়ারেস এই ক্ষেত্রে টাকার প্লেট 7 মাসে 8 মাসে তৈরি করেছেন। সুতরাং এই প্লেটে আমার জানা মতে, আমি যতটুকু জানি, প্রত্যেকটা ক্ষেত্রে এটা ত্রুটি রয়ে গেছে। শেষ নাকি? জি জি, ডক্টর জালাল, যে বিষয়টা আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটিএম মেশিন কিংবা সিআরএম মেশিন, সেগুলো দেখা যাচ্ছে যে টাকা জমা নিচ্ছে না। আপনি প্লেটের বিষয়টি ইতিমধ্যে যদিও বলেছেন, তারপরে দেখা যাচ্ছে গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, আপনি তো বলেছেন যে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন যে আদতে তো উচিত ছিল, এখন এই মুহূর্তে গ্রাহকরা কি করবেন, যে নতুন নোটগুলো যে এসেছে সেই বিষয়ে তাদের কি করা উচিত বলে মনে করেন? গ্রাহকরা কি করতে পারে তাদের দিক থেকে? আপনি প্রথম প্রশ্ন হলো যে এটিএম সিআরএম মেশিনগুলি টাকা জমা নিচ্ছে না, টাকা জমা নিচ্ছে। ডক্টর জালাল, একটু আপনার ভিডিওটা অন করেন, একটু আপনার ভিডিওটা যদি অন করেন। টাকার মেশিনগুলি টাকা রিড করতে পারেন। অ্যাকচুয়ালি টাকার ভিতরে কিছু ধরনের এমন ডিভাইস বা সিকিউরিটি ফিচার থাকে যেগুলি রিড করতে পারেন। এটিএম মেশিনগুলি, সিআরএম মেশিনগুলি, ওইগুলি দুর্বল বিধায়, এবং টাকাতে সেই ডিজাইন যদি ঠিকমতো না আসে সবকিছু তো দুর্বল হবে। ডিজাইনটা হলো ফাউন্ডেশন, ফাউন্ডেশন ঠিক না থাকলে তো সবকিছুই দুর্বল হবে। তো টাকার ভিতরে ওই ধরনের ফিচারগুলি, মেশিন রিডেবল ফিচারগুলি ইন অ্যাবসেন্ট অথবা দুর্বল, যার কারণে এটিএম এবং সিআরএম মেশিনগুলি রিড করতে পারে না বলে টাকা জমা দিতে পারে না, টাকা উঠাইতে পারে না। এটা হলো অ্যাকচুয়ালি মূল কারণ। আর বাংলাদেশ ব্যাংক, আমি মনে করি ওনারা জানেন যে অ্যাকচুয়ালি টাকা অবমুক্তের আগে এটা প্রচার প্রসার করতে হবে। এই মুহূর্তে ওনাদের মানে অনেক গুরুত্ব দিয়ে এবং দ্রুত প্রচার প্রসার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেন মানুষ জানতে পারে যে নতুন টাকা এবং টাকার ভিতরে কি কি ফিচারগুলি আছে, কি কি ডিজাইন আছে, সেগুলি ওনাদেরকে ব্যক্ত করা, এটা হলো জরুরি। এটা হলে মানুষ যখন বুঝবে, জানবে নতুন ডিজাইনের টাকা মার্কেটে আসছে, তখন মানুষ আসলে টাকাটার উপরে আস্থা ফিরে পায়, আস্থা আসতে পারে।
ধন্যবাদ ডক্টর জালাল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যত দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন লন্ডন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কারেন্সি টেকনোলজি নির্বাহী পরিচালক এবং কারেন্সি বিশেষজ্ঞ ডক্টর জালাল উদ্দিন। তিনি আমাদেরকে বলছেন যে ব্যাংকে যে নতুন 100 টাকার নোট ছাড়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত বিষয় আমাদের সাথে আলোচনা করছিলেন। দর্শক চলে যাচ্ছে এবার সারা বাংলা প্রসঙ্গে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুরে পূর্বশত্রুতার জের ধরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে এখলাসপুর লঞ্চঘাটের রাস্তায় হাসিমপুর বকুলতলা এলাকার মিন্টুর দোকানের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে স্থানীয়রা এখলাসপুর লঞ্চঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এশিয়ান টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট ফয়েজুল্লাহ ফয়েজ। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ এনে চিঠি প্রদান করার পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় হাইকোর্টে ইপিজেড নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব ও মেডিকেল সেন্টারের চিকিৎসক ডক্টর রাদিয়া আফরিনের বিরুদ্ধে এ রিট করা হয়। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ফয়েজুল্লাহ ফয়েজ বলেন, আগামী 18 আগস্ট রিট আপিল শুনানি করবেন হাইকোর্ট। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারকার শেষ চিহ্ন। বাংলা গদ্যের রূপকার, চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। স্থানীয়দের দাবি, প্রমথ চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি সংস্কার করে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার। সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য নাম প্রমথ চৌধুরী। তিনি শুধু একজন সাহিত্যিক নন, ছিলেন বাংলা গদ্যের রূপকার ও চলিত ভাষার প্রবর্তক, যার হাতে বাংলা গদ্য সাহিত্যে এসেছে আধুনিকতা, সরলতা আর নান্দনিকতা। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের জন্মভূমি পাবনার চাটমোহরের হরিপুর গ্রামের পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। যে মাটিতে প্রথম শ্বাস নিয়েছিলেন এই জ্ঞান তাপস, আজ সেই স্থান অবহেলিত, পরিত্যক্ত আর নিঃসঙ্গ। জঙ্গলে ঢেকে গেছে অধিকাংশ জায়গা, ভেঙে পড়েছে দেয়াল, ধুলোয় মিশে যাচ্ছে ইতিহাস। এমনকি সম্প্রতি বাড়িটি দখলের চেষ্টা চালায় একটি মহল। এছাড়া প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তৈরি করা স্মৃতি সংরক্ষণ পরিষদ মুখ থুবড়ে পড়েছে অর্থ সংকটে। কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর পিত্রালয় বলা চলে এবং উনি এখানে বসবাস করেছেন। এখানে অবস্থান থেকেই অসংখ্য বই পুস্তক তিনি লিখেছেন। কয়েক যুগ ধরে এখানে একটা অবহেলিত অবস্থা পড়ে আছে। আমাদের প্রজন্মের পর প্রজন্মের যারা বাচ্চারা আছে তারা যেন বুঝতে পারে যে আসলে প্রমথ চৌধুরী নামের একটি ভিটা আছে। অতীতে এই জায়গাগুলো জোরপূর্বক বেদখল করা হয়েছিল। সরকারের কাছে আবেদন জানাই এই জায়গা জমিটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে, শিগগিরই নেওয়া হবে উদ্যোগ। এই ভিটাটিকে ইতিমধ্যে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে এবং সেখানে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। এই স্থাপনাটিকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যাতে এটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যায়। যে বাড়িটি হওয়া উচিত ছিল একটি স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, তা কেন ধ্বংসের মুখে, সেই প্রশ্ন সকলের। সোয়াইব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 54 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। দর্শক, সংবাদ শেষ করব সাভারের সাহেরা বেগমের নিঃসঙ্গ জীবনের খবর দিয়ে। স্বামীহারা পঞ্চশোর্ধ সাহেরা বেগমের দিনরাত সবই কাটে ছোট্ট এক দোকানে। সারাদিন চা পান বিক্রি করে রাতে সেই দোকানেই থাকতে হয় এই নারীকে। সন্তান থাকলেও তারা কেউ খোঁজ রাখেন না বৃদ্ধা মায়ের। অসহায় এই বৃদ্ধার আকুতি সরকারি সহযোগিতা একটু মাথা গোজার ঠাই। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। কয়েকদিন আগেই হারিয়েছেন স্বামী, সন্তানরাও নেন না কোনো খোঁজ। তাই বাধ্য হয়েই বৃদ্ধা সাহেরা জীবন কাটছে ছোট্ট দোকানে। নেই থাকার কোনো জায়গা, তাই সরকারি জমিতে ছোট্ট দোকানে সারাদিন চা পান বিক্রি শেষে রাতে সেখানেই থাকেন এই বৃদ্ধা।
আমার স্বামী মারা গেছে, আমার কাছে তো কেউ খায় না, আমি একা একাই খাই, আমি লাইট বাড়াতে জাগনা খাই, আমার তো কম ধরে না। এখন আমি কেমনে চলুম, কেমনে কি করুম, এই চিন্তা ভাবনাই করি আর কি করুম। এই দোকানেই থাকি, গাছতলা থাকি, আমার কোনো জায়গা বাসা নেই, টাকা পয়সা নেই, আমি এই 2-4 টাকা বেচে এই দিয়ে টুকরা করি। 2 সন্তানের জননী হয়েও নিঃসঙ্গ সাহেরার অসহায় জীবনের কষ্টের কথা তুলে ধরেন স্থানীয়রাও। ওই রাস্তার পাশে একটা 2-3টা দোকান কইরা এই কিছু মাল টাল বেচা কিনা খায়। তো জামাই মারা গেছে, জায়গা জমি নাই আর কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে থাকে, বিস্কিট চানাচুর এটি বিক্রি করে খায়। সাভারের ফুলবাড়ি এলাকার এই বৃদ্ধাকে বাকি জীবনে একটি মাথা গোঁজার ঠাঁই করে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের, মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে 16 জেলা ট্রেন যোগাযোগ বন্ধ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।